আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমরা একটা শর্ট ক্লাস করব, গড়ের টপিকটা শেষ করে দেব ইনশাল্লাহ। আর আগামী দিন থেকে ক্লাস 15 মিনিট আগায় দেওয়া হবে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে। 9টার সময় ক্লাস শুরু হবে, এটা আমরা গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিব। 9টা থেকে ক্লাস শুরু হবে এবং ক্লাসগুলোর লেন্থ ক্লাস শুরু হবে। তো যাই হোক, করবো তো গড়ের টপিকটা তো সোজা ছিল, জাস্ট ক্লাসের সমন্বয়হীনতার কারণে একটু সময় বেশি লাগলো। সমস্যা নাই, আমরা আসি 112 নম্বর অঙ্ক থেকে শুরু করব। 112 নম্বর অঙ্কটা দেখেন, 284 নম্বর পৃষ্ঠায় বলতেছে যে তিনটি সংখ্যার গড় 56 যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তালাশি তিনটা সংখ্যার গড় যখন 56 দেওয়া থাকবে এরকম, তখন আমরা সমান সমানের এই পাশে 56 গুণন 3 মানে এটা টোটাল বানাবো। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়র যোগফল বানাবো। তাহলে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয়, তাহলে সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা, এর সঙ্গে সম্পর্ক হচ্ছে একবার দ্বিতীয় সংখ্যার একবার তৃতীয় সংখ্যার। তাহলে এখানে যে কোনো সময় তিনটা করে সংখ্যা দেওয়া থাকলে বা তিনজন ব্যক্তি থাকলে দেখবেন যে কার সাথে দুইজনের সম্পর্ক আছে। তাহলে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, তার মানে এটা যদি এক্স হয় এটা হচ্ছে 2x, এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয়, তাহলে এইটা যদি 2x হয় তাহলে এটা হচ্ছে তৃতীয় সংখ্যা হবে 4x। তাহলে যেহেতু এই প্রথম সংখ্যার সাথে রিলেশনটা সহজে মিলানো যাচ্ছে, তাহলে আমরা এটা যদি x হয় এটা ডাবল 2x, এইটা আবার তৃতীয় সংখ্যার অর্ধেক, তার মানে তৃতীয় সংখ্যাটা হবে এর ডাবল, তার মানে 4x। এই রিলেশনটা বুঝে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, x প্লাস 2x প্লাস 4x ইকুয়াল টু 56 গুণন 3। তাহলে এই পাশে হচ্ছে যে 7x ইকুয়াল টু 56 গুণন 3। এখানে গুণ করার দরকার নেই, কারণ এই 7 দিয়ে কাটা যায়। তাহলে x সমান সমান 24। এতটুকুই অ্যান্সার, জাস্ট x ধরে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, নেক্সটে আসি। 113 নম্বর অঙ্ক। এখানে যে একটা ছোট্ট ট্রিক্স দেখা দিলাম না, যে এই যে 56 আর 3 গুণ করলে 168 হয়ে যাবে। এই 168 বানাইতে আবার পরবর্তীতে 7 নিয়ে যে কাটতে যে সময় লাগবে, তার বদলে ওইভাবে রেখে দিলে সুবিধা। এই ছোট সিস্টেমটা মনে রাখবেন, তাহলে কাটাকাটি দ্রুত হবে। 113 নম্বর কি বলতেছে দেখেন, বলতেছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। তিনটি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, সংখ্যা তিনটির গড় কত? এইখানে কিন্তু নর্মালি মুখে মুখে করার থেকে এক্স ধরে সমীকরণ সাজাই করতে হবে। আর একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে যে অপশন টেস্ট করা, ঠিক আছে? আচ্ছা, অপশন টেস্টটা কিরকম? সেটা হচ্ছে যে দেখেন এখানে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। তাহলে যোগফল যা হবে তার থেকে তাদের, আচ্ছা আমরা ক্রমিক সংখ্যার গড়ের ক্ষেত্রে দেখছি, অথবা সংখ্যা অধ্যায়ে দেখছিলাম যে ক্রমিক সংখ্যার গড় হয় যদি 3টা সংখ্যা হয়, তাহলে এই মাঝখানের সংখ্যাটাই গড়। মানে উত্তর কি চাইছে, সংখ্যা 3টার গড় কত? তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কয়েকটা দেওয়া আছে। ধরি আমরা সংখ্যা 3টার গড় যদি 4 হয়, তাহলে ক্রমিক সংখ্যা 3টা হবে 3, 4, 5। তাহলে আমরা দেখি যে 3, 4, 7 আর 5 12, 12 হচ্ছে এদের গুণফল কত? 3 আর 4 12, 5 12 60। এই 60 হচ্ছে তাদের যোগফলের থেকে 5 গুণ। তাহলে এই যে এইভাবে অপশন টেস্ট করলে মিলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন আসি যদি সমীকরণ আকারে করি তাহলে কি হবে। ধরি ছোট সংখ্যাটা হচ্ছে x, তাহলে তাদের যোগফল কত হবে? একটা হবে x প্লাস, আর একটা হবে x প্লাস 1 প্লাস x প্লাস 2। এটা হচ্ছে সংখ্যা তিনটার যোগফল। এই যোগফল এর 5 গুণ হবে তাদের গুণফল। গুণফল কি? x ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 2। দেখেন এটা এখন এমসিকিউ এর জন্য সমাধান করতে যেয়ে কিন্তু অনেক সময় নষ্ট হবে। কেন নষ্ট হবে? কারণ এই যে এখানে 3টা সংখ্যা যখন গুণ করবেন তখন a স্কোয়ার চলে আসবে,
এ স্কোয়ার চলে আসার পরে ওইটাতে আবার মিডিল টার্ম করতে হবে, ঠিক আছে। এই সব কিছু করতে গেলে সময় লাগবে। এটা আমাদের বইয়ের রিটেন সমাধান দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই ধরনের অঙ্ক এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করাই বেটার, ঠিক আছে। ওকে, 114 নম্বর অঙ্কটা হুবহু একই রকম। দেখেন আমরা যে অঙ্কগুলো করতেছি এগুলো কিন্তু 2021 সালের প্রশ্ন, ঠিক আছে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ, করে নেবেন। আসি 115 নম্বর অঙ্ক। দেখেন তাহলে 114 নম্বরের অ্যান্সার হচ্ছে গ। আর 113 নম্বর তো করলাম আমরা, গ 4। 115 নম্বর, 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটি 4 গুণ অপেক্ষা 12 বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? সিজিডিএফ এর যে অডিটর পরীক্ষা, এখানে এই প্রশ্নটা আসছিল। এই প্রশ্নটা একটা কোয়ালিটি প্রশ্ন, কারণ এটা হচ্ছে যে এমনি মুখে মুখে হবে না, আমরা লিখে করব। তবে আমরা চেষ্টা করব মুখে মুখে করার কোনো টেকনিক বাইর করা যায় কিনা, ঠিক আছে। আসি, 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যা। যখন আপনার 6টা সংখ্যা বলবে তখন তো বুঝে নিতে হবে যে এদের মাঝখানে নরমাল সংখ্যা নাই, মানে মাঝখানে গড় বাড়ি করার সিস্টেম নাই। আসে দেখেন, এক্স এক্স প্লাস টু, এক্স প্লাস টু মানে কি? এটা যদি বিজোড় হয় তাহলে 2 মানে কি জোড় না? এ যদি বিজোড় হয় তাহলে এই একের সাথে 2 যোগ করলে তো 3 হবে, এটাও বিজোড়। তার মানে বিজোড় বলার কারণে 2 যোগ করলাম। তাহলে কয়টা লিখতে হবে আমাদের? 6টা লিখতে হবে। 3 4 5 6। এটা হচ্ছে ধরি ছোট সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে সংখ্যাটা হবে এরকম। এখন কি বলছে? ফর্মাল সমাধান করে দিই, আর ফর্মালটা থেকে আমরা টেকনিক বাইর করব। সবচেয়ে বড় সংখ্যাটি বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ, গড় করে গড়টাকে 6 গুণ করলে সবচেয়ে বড় সংখ্যাটি 4 গুণ অপেক্ষা 12 বেশি। তার মানে বেশি মানে কি? বেশি মানে বিয়োগ। কি বিয়োগ? গড়ের 6 গুণ। তাহলে এদের গড় কত হবে? এখন আমরা যদি এক্স 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 ভাবে যোগ করে তারপরে 6 দ্বারা ভাগ করি তাহলে গড় বাইর হবে। আর যদি আমরা একটু স্মার্টলি করতে চাই তাহলে দেখেন, এই পাশে 3টা এই পাশে 3টা বাদ দিলে এই জায়গাতে গড় আছে। গড় কি হবে? এক্স প্লাস 5 হবে। তাহলে এই যে এটা হচ্ছে এক্স প্লাস 5 গড়। এই গড়ের 6 গুণ, এইটা হলো সব থেকে বড় সংখ্যা। বড় সংখ্যা কোনটা? এক্স প্লাস 10। এক্স প্লাস 10 এর 4 গুণ, এর থেকে 12 বেশি। তাহলে দেখেন যে 6x প্লাস 30 মাইনাস 4x মাইনাস 40 ইকুয়াল টু 12। 30 আর 40 বিয়োগ করলে 10। 2x ইকুয়াল টু 10টা ওই পাশে চলে গেলে হবে 2, x সমান সমান 1। অ্যান্সার কি চাইছেন? আচ্ছা, সবচেয়ে বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। সবচেয়ে বড় সংখ্যাটির গড়ের 6 গুণ, ঠিক আছে। গড়ের 6 গুণ 6x বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা, তাহলে 4x মাইনাস 40। তাহলে 10 5 6 30, 10। এই 10 তো সাথে 22 হবে। হ্যাঁ, আর x এর মান 11, ঠিক আছে। তো 11 কি? 11 হচ্ছে x এর মান। আমাদের অ্যান্সার কি চাইছে? অ্যান্সার চাইছে গড়। গড় মানে কি? এই যে x প্লাস 5টাই তো গড়। তাহলে 11 প্লাস 5 সমান সমান 16। দেখেন আমরা রিটেনে করলাম, কিন্তু একটু লজিক্যাল বিষয়গুলো মুখে মুখে করার কারণে অল্প সময় হয়ে গেল। এবং এই জিনিসটাই আমরা যদি প্র্যাকটিক্যালি ভাবতে পারি, বাট প্র্যাকটিক্যালি এটা ভাবা একটু কঠিন আছে। কারণ দেখেন, আপনি সব থেকে বড় সংখ্যাটা জানেন না, আবার ওইটার সাথে 4 গুণ করলে কি হবে, গড়টার 6 গুণ করলে কি হবে, এই জন্য এতটুকু লিখতে হবে। তবে আপনি যদি দেখেন এখানে x প্লাস 5টাকে ইউজ না করেন তাহলে কি কি প্যারা হবে একটু দেখেন। যে আপনি সবগুলো যোগ করে 6 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে গড় বাইর হবে। সেই গড় ধরে করতে গেলে একটু সময় বেশি লাগবে। তাহলে x প্লাস 5টা কি সবাই ধরতে পারছেন? আচ্ছা, এটা গেল আমাদের ফর্মাল নিয়মের সমাধান। এখন আসি আমরা এইটাকে যদি আরেকটু কাজে লাগাই, সেটা হচ্ছে দেখেন গড় বার করতে বলছে, তাই না? এখানে টোটাল সংখ্যা কয়টা? তো এখানে হচ্ছে যে
যদি আমরা এই সংখ্যাটাকে গড়টাকে এক্স ধরি, কারণ শুরুতে গড় কথা বলছে আবার শেষে গড়ে বাইর করতে বলছে, তাহলে এক্স এর মান বাইর হলে আনসার চলে আসবে। কিন্তু তখন একটু মাথা খাটাইতে হবে যে এই গড় থেকে এই বড় সংখ্যাটা কতটুকু বড়। খেয়াল করেন এই এক্স প্লাস 5 আর এক্স প্লাস 10 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 5। আরো প্র্যাকটিক্যালি ভাবি, এক্স এর প্লাস গড়ের থেকে পরের সংখ্যাটা হবে 1 বেশি, তারপরে দুটা সংখ্যা 4 বেশি, তাহলে 1 আর 4 5 বেশি। তাহলে গড় যদি এক্স হয় তাহলে এই গড়ের এক্স 6 গুণ মাইনাস এক্স প্লাস 5 এর সাথে 5 4 গুণ ইকুয়াল টু 12। এইভাবেও সমীকরণ সাজানো যায়, এইভাবেও সাজানো যায়, আবার বুঝে বুঝে দ্রুত করা যায়। ঠিক আছে, এক্স প্লাস 5 এখানে আরেকবার বোঝাবেন। এক্স প্লাস 5 এই জিনিসটা আমরা আগেই বোঝাইছিলাম, সেটা হচ্ছে যে যদি 1 2 3 এরকম তিনটা বিজোড় গড় হয়, তিনটা সংখ্যা হয়, তাহলে তাদের মাঝখানেরটাই গড়। কিন্তু যদি 4টা সংখ্যা হয় তাহলে তাদের গড় কোনটা হবে? তাদের গড় হবে এই মাঝখানের সংখ্যা দুইটার ভেতরে আরেকটা সংখ্যা, তাহলে 2 আর 3 এর গড় হচ্ছে 2.5। এখন যদি জোড় সংখ্যা হয় 2 4 6, তাহলে এদের গড় হচ্ছে 4। কিন্তু 2 4 6 8 যদি হয় তাহলে এদের গড় কত? এদের গড় হচ্ছে এই পাশে দুটা সংখ্যা, ওই পাশে দুটা সংখ্যা রেখে দিলে মাঝখানে থাকে কত? মাঝখানে থাকে 4 আর 6 এর মাঝখানে গড় হচ্ছে 5। তো এইভাবে আর কি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় বাড়ি করতে হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 16। এমডি শাহাবুদ্দিন সুমন বলছেন যে 115 নম্বরটা আরেকবার বোঝান স্যার। আমি তো বোঝানো শেষে করি নাই, তার আগেই আপনি কমেন্ট করে দিচ্ছেন। ওকে, নেক্সটে যাই। তারপরে এখন কি ক্লিয়ার হলো কিনা বলেন? ওই পাশে হচ্ছে যে গড়টাকে এক্স ধরে প্রশ্ন মতেটা হচ্ছে এই গড়ের 6 গুণ আর সব থেকে বড় সংখ্যাটার 4 গুণ, পার্থক্য হচ্ছে 12। এখানে ক্যালকুলেশন করলে সুবিধা কি, এখানে এক্স এর মানটাই আনসার। 6x থেকে 4x গেলে 2x, 4 আর 5 20, 20টা ওই পাশে চলে গেলে হয়ে যাচ্ছে 20 আর 12 মিলে 32, এক্স এর মান 16। কেন? কারণ এখানে গড়টাকেই আমরা এক্স ধরছিলাম। ঠিক আছে, তাপস বিশ্বাস লিখছেন ক্লিয়ার। ওকে, নেক্সট আসি 116 নম্বর প্রশ্ন। 116 নম্বর প্রশ্ন বলতেছে যে 3টি সংখ্যার একটি সেটে প্রথম দুটি সংখ্যার গড় 2, শেষ দুটি সংখ্যার গড় 3 এবং প্রথম ও শেষ সংখ্যার গড় 4 হলে সংখ্যা 3টির গড় কত? তার মানে এখানে গ্রুপ গ্রুপ করে দেওয়া আছে। এই গ্রুপ গ্রুপ করে অনেকগুলো রিটেন প্রশ্নই আবার আসে। নির্মল কুমার বিশ্বাস 6x আবার বলেন। 6x তো বললাম, এই যে 6 গুণ হলো কেন, এগুলা তো আপনার অঙ্কের সাথে সমন্বয় করতে হবে। অনেকে আছে যে অঙ্ক দেখতেছেন না, আমার কথা শুনতেছেন, আবার অনেকে আছে আমার কথা শুনতেছেন কিন্তু হচ্ছে যে অঙ্কের সাথে সমন্বয় করতেছেন না। এই জন্য হচ্ছে এই 6x কোথা থেকে আসলো একটু ভাবেন যে এক্স যদি গড় হয়, প্রশ্নে বলা আছে না যে গড়ের 6 গুণ, তো গড়ের 6 গুণ মানে তো 6 দ্বারা গুণ হবে, তাই না? ওকে, নেক্সট আসি। তাহলে এই যে 116 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে জোড়া জোড়া করে অঙ্কি। এই জোড়া জোড়া করে প্রশ্ন প্রায় সময় আসে। তিনটি সংখ্যার একটি সেটে প্রথম দুটি সংখ্যার গড় 2, শেষ দুটি সংখ্যার গড় 3 এবং প্রথম ও শেষ সংখ্যার গড় 4 হলে সংখ্যা 3টির গড় কত? তাহলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুইটা দুটা করে সংখ্যা বলছে না, বিষয়টা একটু প্র্যাকটিক্যালি আসি। ধরেন আছে যে একটা সেট, এখানে এক্স ওয়াই জেড এই তিনটা সংখ্যা আছে। এখন এই দুটা সংখ্যা একবার নিতেছে, এই দুটা সংখ্যা একবার নিতেছে, আবার এই প্রথম এটা এই শেষটা একবার নিতেছে। তাহলে দেখেন তো 3 জোড়া হয়ে গেল না? তাহলে বলছে যে প্রথম দুটি সংখ্যার গড় 2। তার মানে আমরা যদি লিখি যে সংখ্যা 3টা ধরি, সংখ্যা 3টি সংখ্যাগুলো হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে প্রশ্ন মতে কি হবে? এক্স প্লাস ওয়াই একটা সমীকরণ, ওয়াই প্লাস জেড একটা সমীকরণ, আর জেড প্লাস এক্স একটা সমীকরণ। এটাতে কি হবে? ওই যে গড় যেগুলো বলছে ওগুলো আমরা যোগফল বার করে ফেলবো। প্রথম দুইটার গড় 2, তাহলে 2 2 4। তারপর হচ্ছে শেষ দুটির গড় 3, শেষ দুটির গড় 3, তাহলে এই ওয়াই প্লাস জেড হচ্ছে 3 3 2 6। এই যে এইভাবে গড় থেকে সমষ্টি বার করে নিতে হবে। আর প্রথম ও শেষ সংখ্যার গড় 4, তাহলে 4 2 8। তাহলে আসি এখানে 2x 2y 2z যেহেতু, তাহলে 2 × x প্লাস ওয়াই প্লাস জেড
ইকুয়াল টু 4 6 10 আর 8 18। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 9। এই 2 দিয়ে কাটাকাটি করলে 9। মানে 9 কি অ্যান্সার? উত্তর কি চাইছে? উত্তর চাইছে সংখ্যা তিনটির গড় কত। দেখেন এখানে একটা এক্সাক্ট কথা বলি যে কোনো সংখ্যার কিন্তু এক্সাক্ট মানের দরকার নাই। এই তিনটা সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে গড় হবে কত? 3 দিয়ে ভাগ করলেই 3। এই 3ই হচ্ছে এই প্রশ্নের উত্তর। অর্থাৎ এই সংখ্যা তিনটার গড় হবে 3। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আসি। এটা যদি বুঝে থাকেন তাহলে এরকম আরো 2-3টা প্রশ্ন আছে আর কি। ইলিয়াস আহমেদ, আপনি অনেক ভালো বুঝান, ধরতে কষ্ট হয়, কি করবো স্যার? কোন পয়েন্টে ধরতে কষ্ট হয় সেটা আমাদের কমেন্টে জানাবেন একটু, তাহলে আমরা সেই পয়েন্টটা ক্লিয়ার করে দিব। নাবিলা ইসলাম বলতেছেন স্যার আমার বই 72 থেকে 89 পৃষ্ঠা পর্যন্ত নেই, ইনবক্সে নক করবেন, পিডিএফ দিয়ে দেওয়া হবে। 117 নম্বর প্রশ্নটা দেখেন, এটা 116 সাথে মিল আছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি একটু অ্যাডভান্স করে দেই, সেটা হচ্ছে যে এইখানে আমি যদি বলতাম যে এক্স ওয়াই জেড এর মান বের করেন, তাহলে কি করা যেত? তাহলে যে টেকনিকটা অ্যাপ্লাই করতে হইতো সেটা হচ্ছে যে এই যে দেখেন এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে না, এক্স ওয়াই জেড এর যোগফল হচ্ছে 9। এইখান থেকে আমি এই ধরনের আছে, এই যে এক্স ওয়াই এর মান যে দেওয়া আছে 4, এটা যদি বাদ দিয়ে দেই তাহলে জেড এর মান বাইর হয়ে যাবে 5। আবার আসি, এইখানে এক্স ওয়াই বাদ না দিয়ে আমি যদি ওয়াই জেড বাদ দিয়ে দিই, ওয়াই জেড এর মান হচ্ছে 6, তাহলে বাদ দিয়ে দিলে হয়ে যাবে কত? এক্স এর মান আসবে 3। অর্থাৎ এই তিনটার যোগফল থেকে যে কোনো দুইটার যোগফল যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে যে কোনোটার মান মানে অন্যটার মান বাইর হবে। অর্থাৎ সিঙ্গেলে যদি কোনোটার মান বাইর করতে বলে তাহলে তিনটার থেকে যে কোনো অন্য দুইটা বাদ দিলে হয়ে যাবে। কেম প্রিন্স পারভেজ বলছেন এক্স গড় ধরলে এক্স প্লাস 5, এক্স গড় ধরলে এক্স প্লাস 5 কিভাবে? এই এক্স প্লাস 5 কিভাবে, ওটা যখন বোঝাইছিলাম তখন সুন্দর করে দেখা দিয়েছিলাম যে এইখানে গড় যদি এক্স হয়, এই এক্স এর থেকে এই শেষ সংখ্যাটা 5 বেশি হবে, কারণ এই এক্স এর পরের প্রথম সংখ্যাটা হবে 1 বেশি আর তারপরের দুইটা হবে 2 বেশি। এখানে 1 কেন বেশি? কারণ বিজোড় সংখ্যা, গড়টা হচ্ছে জোড় সংখ্যা আর তারপরের সংখ্যাটা হচ্ছে বিজোড়, যেহেতু তাহলে 1 বেশি হবে, তারপরের দুইটা আবার বিজোড়, এই জন্য 2 2 করে বেশি হয়ে এক্স প্লাস 5 হয়ে গেছে, মানে 5 বেশি হবে বড় সংখ্যাটা। যখন যেটা বোঝাচ্ছিলাম তখন ইনস্ট্যান্ট জিজ্ঞাসা করলে সুবিধা হয়, আপনারা অনেক পরে এসে জিজ্ঞাসা করলে তো সমস্যা, এই জন্য ক্লাসে ফুল মনোযোগ দিবেন। ওকে, তাহলে আসি 117 নম্বর কি বলছে দেখেন। 117 বলছে যে পি ও কিউ এর মাসিক গড় আয় 50 টাকা, কিউ আর এর মাসিক গড় আয় 6250 টাকা এবং পি আর এর মাসিক আর গড় আয় 5200 টাকা হলে পি এর মাসিক আয় কত? তাহলে এটা দেখেন আগের অঙ্কটার সাথে মিলাই করি, পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর পি প্লাস আর। এবার যদি যোগফল লিখি তাহলে 50 যেটা আছে সেটা হয়ে যাবে 10 মানে 10,100, সরি 1100, 10,100 তো হবে না, 1100, 5050, 5000, 10,000, 1100, 6250 যে কিউ আর এর গড়, তাহলে এদের সমষ্টি হবে কত? 6250 এর ডাবল হচ্ছে 12,500। কেন ডাবল? কারণ ওই যে 2 দ্বারা গুণ হচ্ছে। কেন গুণ হচ্ছে? কারণ এটা তো গড় দেওয়া আছে, তাই না? আচ্ছা, পি এবং আর এর মাসিক গড় আয় 5200 টাকা, 5200 এর ডাবল হচ্ছে 1,400, সরি 10,400। এখানে 10,100, 12,500, 10,400। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা এটা যোগ করি 2p 2q 2r, এই 2টা কমন নেই, তাহলে p প্লাস কিউ প্লাস আর এর মান হচ্ছে 10,000, 10,000, 20,000 আর 12,000, 32,000, 32,000, 500, 500, 33,000। এটা হচ্ছে পি কিউ আর, 2p কিউ আর। তাহলে শুধু পি কিউ আর এর মান কত হবে? পি কিউ আর, এই 2টা ওই পাশে যে ভাগ হয়ে 33 এর অর্ধেক হচ্ছে
1650, 16,500। এই 16,500 হচ্ছে 3 জনের যোগফল। এখন আমাদের মান বাড়ি করতে বলছে কার? আমাদের মান বলছে পি এর মাসিক আয়। তাহলে আমরা যদি এই কিউ আর আর এর মানটা এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে পি এর মানটা বাইরে হবে। তাহলে কিউ প্লাস আর এর মান কত ছিল? 12,500। তাহলে বাদ দিয়ে দিলে শুধু পি সমান সমান হবে, মানে মাইনাস করে দিব। এটা আপনারা সমীকরণ নাম দিতে পারেন, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ এগুলা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 4 নম্বর। মানে 4 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বাদ দেই, তাহলে আমরা পাবো 4000। তাহলে পি এর মান হচ্ছে 4000। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 4000, ঠিক আছে? ওকে, এই অঙ্কের সাথে পরের অঙ্ক মিল আছে। আপনি 118 নম্বর অঙ্কটা একটু দেখে নেন, এটা নিজে থেকে চেষ্টা করবেন, ঠিক আছে? 119 নম্বরটা করে দিব। পি প্লাস কিউ, কিউ প্লাস আর, পি প্লাস আর, তিনটা রাশি, কিন্তু গড়ে 2 ধরলেন কেন স্যার? আচ্ছা, 2 কেন ধরলাম এটা একটু দেখা দিই। ধরুন হচ্ছে যে এই তিনটা যদি যোগ করি আমরা, কি হবে? এই তিনটা তো যোগ করছি, তাই না? এটা যদি যোগ করি, তাহলে এইখানে পি আর এইখানে পি, তাহলে 2টা পি। এইখানে কিউ, এখানে কিউ, তাহলে 2টা কিউ। এখানে আর, এখানে আর, তাহলে 2টা আর। এইখান থেকে যদি আমি 2 কমন নিই, তাহলে কি থাকে? পি প্লাস কিউ প্লাস আর। মানে এই যে এই লাইনটা থেকে এই লাইনটা, এইটাকে এই লাইনটা না লিখে ডাইরেক্ট এটা লিখছিলাম, কিন্তু লেখার সময় তো আমি বলছি এবং সুন্দর করেই বলছি, ঠিক আছে? আপনার হচ্ছে লেখার সাথে কথা সমন্বয় করবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে 119 নম্বর কি বলছে? 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির গড় 15, শেষ সংখ্যা 18 হলে প্রথম সংখ্যাটি কত? এটা আমি চিত্র দিয়ে একটু বোঝাই দিতেছি, তাহলে খুব দ্রুত বুঝতে পারবেন। আর এই রকমের প্রশ্ন একটু চিত্রের মতো করে চিন্তা করবেন প্র্যাকটিক্যালি, তাহলে সময় কম লাগবে এবং দ্রুত অ্যান্সার বাইর হয়ে যাবে। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16। ধরা আছে যে এইখানে 4টা সংখ্যা, 1 2 3 4। প্রথম 3টি মানে এই 3টির গড় কত? 16। তাহলে 3 16 48 যোগফল। শেষ 3টির গড় 15। শেষ 3টি মানে কিন্তু আর নতুন করে 3টা না, এই শেষের দিক থেকে আসলে এই 3টা, এই 3টার গড় 15, তার মানে হচ্ছে 45। এখন কি বলতেছে? শেষ সংখ্যাটি 18 হলে, মানে এই যে এই সংখ্যাটা, এটা হচ্ছে 18। তাহলে বলেন তো, এই 45-এর মধ্যে 18 আছে নাকি 48-এর মধ্যে 18 আছে? অবশ্যই 45-এর মধ্যে 18 আছে। তাহলে এই 45 থেকে যদি আমি 18 বাদ দিই, তাহলে পাবো 27। এই 27 হচ্ছে এই দুটা সংখ্যা মিলে 27। এখন আসি, এই 48-এর মধ্যে আবার এই দুটা সংখ্যা আছে। কেন আছে? কারণ এই 3টাই তো 48-এর মধ্যে আছে। তাহলে এই দুইটা যদি আমি 48 থেকে বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানে দুটা সংখ্যা বাদ যে থাকবে কত? থাকবে হচ্ছে 21। এই 21 হচ্ছে এই সংখ্যা। তার মানে এই দুটো সংখ্যা যোগ করে 27, আর এই প্রথম সংখ্যাটা 21 আর শেষের সংখ্যাটা 18। এখন যে কথাগুলো বললাম ওগুলো লিখে দিলে হয়ে গেল যে প্রথম তিনটির যোগফল সমান সমান এত, আর এটা হচ্ছে শেষ 3টি যোগফল এত। তাহলে দ্বিতীয় প্লাস তৃতীয় সংখ্যাটা হচ্ছে ওই যে 45 থেকে 18 যেটা বাদ দিলাম 27। তাহলে অতএব প্রথম সংখ্যাটা হবে এই 48 থেকে 27 বাদ দিলে 21। এই কথাগুলো লিখে না দিলে সমস্যা হয় কার কার বলেন তো? এগুলো হচ্ছে 6 7 8 9-এ সুন্দর করে শেখানো হইতো যে কিভাবে খাতায় উপস্থাপন করতে হয়, বাট এই জবের পরীক্ষা আসে এত উপস্থাপন করার স্টাইল শেখাইতে গেলে সময় লাগবে অনেক, ঠিক আছে? অঙ্ক যেহেতু অনেক বেশি করতে হয় আমাদের। ওকে, তাহলে এই অঙ্কের সাথে মিল আছে 120 নম্বর অঙ্ক। 120 নম্বর অঙ্ক কি বলতেছে? 119টা সবাই ক্লিয়ারলি ধরতে পারছেন? আচ্ছা, যদি ধরতে পারেন তাহলে ক্লিয়ার লিখে একটা কমেন্ট করেন। 120 নম্বরটা করবো, 119-এর সাথে হুবহু মিল আছে।
120 নম্বর বলছে যে শনি রবি সোমবারে গড় তাপমাত্রা ছিল 37 ডিগ্রি, আবার রবি সোম মঙ্গলবারে গড় তাপমাত্রা 34 ডিগ্রি, শনিবারের তাপমাত্রা 40 ডিগ্রি হলে মঙ্গলবারের তাপমাত্রা ছিল কত? তাহলে এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে। জাস্ট এখানে 4টা দিছি না, এই 4টা সংখ্যাকে শনি রবি সোম মঙ্গল হিসেবে চিন্তা করেন, আপনারা নিজে থেকে পারবেন। ঠিক আছে, ওকে। আমরা আসি 121 নম্বর অঙ্ক করবো। আমার 121 নম্বর দেন। একশো 21 নম্বর বলছে যে কোন শ্রেণীতে 20 জন ছাত্রীর গড় বয়স 12 বছর, 4 জন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় 4 মাস কমে গেল। এখানে তো কেউ যোগ দিলে কমে যায় কেন? এখানে একটা লজিক্যাল বিষয় ক্লিয়ার থাকতে হবে যে কেউ যোগ দিলে যে বেড়ে যায় বিষয়টা এরকম না। কারণটা হচ্ছে যে যদি কখনো এরকম হয়, দেখেন যে সাপোজ 20 বছরের একজন ছেলে আছে, এর সাথে যদি 30 বছরের একজন বৃদ্ধ যোগ দেয়, তাহলে এদের টোটাল হবে 50 আর গড় হবে 25। তাহলে এই 20টা বেড়ে গেল 25। কারণ কি, যে যোগ দিল সে বেশি বয়স নিয়ে যোগ দিল। কিন্তু আবার 20 বছরের একটা ছেলে আছে, তার সাথে একটা 10 বছরের শিশু যোগ দিল, তাহলে এবার 30 হলো। দেখেন এই 30 কিন্তু বড়, এখানে কিন্তু 50 ও 20-এর থেকে বড়, তার মানে যোগফলটা সবসময় বাড়ে। কিন্তু এইখানে গড় হচ্ছে 25, কিন্তু এইখানে গড় হয়ে যাচ্ছে 15। এটা এই 20-এর থেকে কম না? এটা কম হয়ে গেল না? এখন বলতে পারেন যে যোগ দেওয়ার পরও কেন কম হলো? কারণটা হচ্ছে যে যোগ দিল সে কম বয়স নিয়ে যোগ দিল। তাহলে বেশি বয়স নিয়ে যোগ দিলে বাড়বে গড়, আর কম বয়স নিয়ে যোগ দিলে কমবে, কিন্তু সমষ্টি সবসময় বাড়বে। ঠিক আছে, আচ্ছা। এটা রিটেনের সমীকরণের অঙ্ক আছে, একটু পরে আমি দেখাই দিব। তাহলে এখানে 20 জন ছাত্রী গড় 12 আর 4 জন ছাত্রী ভর্তি হয়, গড় 4 মাস কমে গেল। তাহলে কমে গেলে কত হবে? 12 বছরের জায়গায় 11 বছর 8 মাস হবে। এখানে হচ্ছে যে বছর আর মাসের একটা ইন্টারেস্টিং হিসাব আছে, এই হিসাবটা আপনারা ভেঙে ভেঙে একটু দেখবেন। ঠিক আছে, ধরেন আছে যে 20 বছর 20 জনের 12 বছর, তাহলে কত হচ্ছে মোট? 240। 4 জন নতুন যখন যোগ দিল তখন 20 আর 4 24 জন, কিন্তু এবার 11 বছর 8 মাস। এই 11 বছর 8 মাসটা কোথায় পাইলাম? এখন একটু প্রশ্নের সাথে সমন্বয় করেন, 4 মাস কমে গেল মানে কি? 12 বছর থেকে 4 মাস কমা মানেই তো হচ্ছে 11 বছর 8 মাস। এখন এই 24 দিয়ে এটা গুণ হবে। এখন আসি এই বছর আর মাস একসাথে 24 দিয়ে কিভাবে গুণ হবে। এই ক্ষেত্রে বছর দিয়ে বছর 24-কে একবার গুণ, আর 8 মাস দিয়ে 24-কে একবার গুণ। ঠিক আছে, আচ্ছা। তাহলে আসি দেখেন যে এইখানে 11 বছর আর 24 মাস যদি গুণ করি, 4 11 44 4 হাতে করে 4, 11 দুগুণা 22 আর 4 26, মানে এই 11 বছর যদি হইতো তাহলে 264 বছর হইতো। প্লাস এখন এই 8 মাসের জন্য 8 দিয়ে গুণ হবে, তাহলে 24 গুণন 8। এই 24 গুণন 8 করলে যেটা আসবে সেটা কিন্তু বছর হবে না, সেটা হবে মাস। ওই মাসকে যদি আমি আবার বছরে কনভার্ট করতে চাই, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করলে ওইটা আবার মাসটা বছর হয়ে যাবে। তার মানে 8 দুগুণা 16। তাহলে এই যে মাসের কারণে 16 বছর পাবো আমি। তাহলে 16 বছর 264-র সাথে 16 বছরটা যদি 264-র সাথে যোগ করি তাহলে হয়ে যাবে 280 বছর। এই যে 280 বছর হয়ে গেল, এইটা কি? এইটা হচ্ছে এই 24 জনের টোটাল বয়স। তাহলে দেখেন 20 জনের টোটাল বয়স ছিল 240, 24 জনের টোটাল বয়স হচ্ছে 280। তাহলে নতুন 4 জনের বয়স কত? 280 থেকে 240 বাদ দিলে 40 বছর। তাহলে 40 যদি নতুন হয় তাহলে গড় কত? গড় হচ্ছে 4 দ্বারা ভাগ করলে 10। এই 10ই হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10 বছর। এই অঙ্কের টার্নিং পয়েন্ট কি? টার্নিং পয়েন্ট হচ্ছে যে এই গুণ করে যোগ করার বিষয়টা। সবাই ক্লিয়ার কিনা একটু জানান। মোহাম্মদ আল আমিন, এখন কি বুঝছেন?
আচ্ছা, 121 নম্বর পর্যন্ত আপনাদের অঙ্ক ছিল। আমি কিন্তু সিরিয়ালি প্রায় সব অঙ্কই করে দিলাম। এখন আসি রিটেনে। আপনাদেরকে বলছিলাম আরেকবার স্যার, আচ্ছা আরেকবার বলি, আসলে এখানে আমি কিছু ডিজিট লিখি না, এইটা আপনাদের সমস্যা হয় নাকি? এই যে 24 কোথায় পাইলাম? আপনাদের যে আমি বলতেছি যে 4 জন নতুন আসলো, তাহলে এটা হচ্ছে জন, আর এখানে 12 বছর থেকে -4 মাস। আসলে আপনারা হয়তোবা অনেকেই এইভাবে করে অভ্যস্ত যে পুরাটা লিখে দেওয়া। পুরাটা লিখে দেওয়া আমার জন্য সমস্যা না, অনেক অধিকাংশ টিচাররা লিখে দেয়। কিন্তু একটা জিনিস চিন্তা করেন, এই গড়ের অধ্যায়ের 121 নাম্বার পর্যন্ত অঙ্ক করতেছি আমরা। এতগুলো অঙ্ক করতে গেলে কিছু না কিছু জায়গায় তো স্কিপ করার সুযোগ দিতে হবে। আর যে কথাগুলো স্কিপ করতেছি এগুলো তো একেবারে খুব জটিল কোনো কথা না, আমি তো বলে দিতেছি। সুন্দর করে নোট খাতা বানায় চাইলে হবে না, বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? বইয়ের সাথে একটু সমন্বয় করতে হবে। বই থেকে পড়তে বলতেছি বিষয়টা কিন্তু এরকম না, ক্লাস তো করাই দিতেছি, অঙ্ক তো করাই দিতেছি, অঙ্ক বলেও দিতেছি, কিন্তু জাস্ট অঙ্কে লেখাগুলো বেশি করে লিখলে আসলে অর্ধেক সময়, অর্ধেক মানে যতগুলো অঙ্ক আমরা নর্মালি করি তার থেকে অর্ধেক অঙ্ক করতে ক্লাস শেষ হয়ে যাবে। এই জন্যই আমি একটু কম করে লিখে বেশি করে বলি। আসি লিখিত প্রশ্ন সমাধান করব। লিখিত প্রশ্নে আপনারা দেখছেন কোন অঙ্ক করতে হবে? লিখিত প্রশ্নের 3 নাম্বার দেখেন। লিখিত প্রশ্নগুলো ইন্টারেস্টিং, কিন্তু যেগুলো একেবারে সোজা আছে ওগুলো স্কিপ করে পরে এগুলো করতেছি। হ্যাঁ, দেখেন 3 নাম্বার প্রশ্ন বলছে যে যুদ্ধ তহবিলে 12 জন লোক চাঁদা দিল, 10 জনের প্রত্যেকে 80 টাকা করে দিল এবং 12 জনের প্রত্যেকে গড়ে যে চাঁদা দিল অবশিষ্ট 2 জনের চাঁদা, 2 জনের একজন তাহা অপেক্ষা 80 টাকা এবং অন্যজন 120 টাকা বেশি দিল। শেষের 2 জনের চাঁদার পরিমাণ নির্ণয় করুন। ঠিক আছে? আচ্ছা মামা, এই 2 নম্বরটাও দেখান আগে। আচ্ছা 2 নম্বরটা আগে দেখতেছি। দুই নম্বরটা আগে দেখা দিতেছি। দুই নম্বর বলছে যে একটি দোকানে কলমের মূল্য নিম্নরূপ: প্রথমটির মূল্য 10 টাকা, দ্বিতীয় মূল্য 5 টাকা এবং পরবর্তী প্রত্যেকটির মূল্য 3 টাকা। তবু ওই দোকান থেকে কিছু কলম কিনে হিসাব করে দেখলো যে কলমের গড় মূল্য 3.6 টাকা। সে কয়টি কলম ক্রয় করেছিল? তাহলে পরবর্তীতে শেষের প্রত্যেকটার মূল্য 3 টাকা করে। তাহলে দেখেন এখানে আমাদের কি কি ক্লু দেওয়া আছে, এইটার সাপেক্ষে কিভাবে সমীকরণ সাজানো যায়। রিটেনের প্রশ্নগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সমীকরণ টাইপের, মানে আপনি যেমন একেবারে সোজা সাপটা যে সবগুলা যোগ করে সবগুলা সংখ্যা দিয়ে ভাগ করে গড় চলে আসবে, এত সোজা অঙ্ক খুব কমে আসে রিটেনে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি আমাদের একটা জিনিস প্রশ্নে সাধারণত দেখেন এই গড়ে যে জিনিসটা থাকে, গড় দেওয়া আছে 3.6, তাই না? তাহলে আমরা এই গড় যদি 3.6 হয়, এই গড়ের সাথে গুণ করব। কি গুণ করব? কারগার, কলমের সংখ্যা। তাহলে কলমের সংখ্যা হচ্ছে প্রথম একটা কলমের দাম, প্রথমে একটা কলমের দাম 10 টাকা, তাহলে প্রথমে একটা কলম, তারপরে একটা কলম, তারপরে কতটা কলম এইখানে বলা নেই, একটু দেখেন। কিন্তু 3.6 টাকা হচ্ছে গড়, এই গড়ের সাথে গুণ করব কি? গুণ করব কলমের সংখ্যা। গড় মূল্য আর কলমের সংখ্যা গুণ করে, যেমন 5টা সংখ্যার গড় 3, তাহলে আমরা কি করি? 3 গুণন 5। কিন্তু এখানে কয়টা কলমের গড় এত এটা জানা নেই। এখন আসি এই পাশে, আসি দামগুলো। টোটাল দাম কত? টোটাল দাম হচ্ছে প্রথম কলমটার দাম 10 টাকা, দ্বিতীয় কলমটার দাম 5 টাকা, তৃতীয় কলম নাই। মনে করি এতগুলা কলম কিনছে, এই একটা, দুইটা, তারপরে এখানে অনেকগুলা কিনছে। এখন এগুলো তো নাম জানি না, তাহলে আমার নাম দিই এক্সটি, মানে পরে এতগুলা কিনছে। এখন এক্সটি মানে তো 10টি হইতে পারে, 20টি হইতে পারে। এখন প্রত্যেকটার দাম কত টাকা? প্রত্যেকটার দাম 3 টাকা। তাহলে 3 দিয়ে এক্স কে গুণ করলে এই পরের সবগুলা কলমের মূল্য বাই হবে। এখন এই যে এইখানে আমরা নাম দেই, ধরি 3 টাকা দামের কলম সমান সমান এক্সটি, মানে 3 টাকা দামের যতগুলো কলম কিনছিল ওগুলোর সংখ্যা ধরলাম এক্সটি। তাহলে প্রশ্ন মতে
এই 10 টাকা, 5 টাকা আর 3x টাকা, এই টাকাগুলো যোগ করলে ইকুয়াল টু এই যে গড় বলছে না 3x এর সাথে সংখ্যাগুলো গুণ। এখন আসি একটি আর এইখানে xটি যোগ হবে, অথবা এই সংখ্যাটা দিয়ে এখানে ভাগ করলে গড় বাইর হবে, আর এখানে হচ্ছে দুই পাশে সমষ্টি বাইর হলো। তাহলে 15 প্লাস 3x ইকুয়াল টু এইখানে হচ্ছে 2 আর 1x, তাই না? তাহলে 7.2 প্লাস 3.6x। 3.6xটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 0.6x, এই 15টা যদি ওই পাশে চলে যায় তাহলে হয়ে যাবে 7.8 মাইনাস, দুই পাশে মাইনাস বাদ, তাহলে x সমান সমান 0.6 দিয়ে ভাগ, দশমিক দশমিক তুলে দেওয়া যায়, 6 13 78। ঠিক আছে, অতএব x এর মান হচ্ছে 13। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, উত্তর কি চাইছে, সে কয়টি কলম ক্রয় করেছিল? যেহেতু এই x এর মানটা 13টি আর আগে থেকে 2টি কলম কিনছিল, তাহলে মোট কলম 1 প্লাস 1 প্লাস 13 সমান সমান 15টি। খুব সুন্দর এবং ইন্টারেস্টিং লজিক আছে। ক্লিয়ার কি না একটু জানাবেন দ্রুত। এক্স এর নামটা কি এবং সমীকরণটা কিভাবে ডেভেলপ হলো এবং চিন্তার স্টাইলটা কিরকম। আগামী ক্লাস থেকে শতকরা ক্লাস শুরু হবে। শতকরা ক্লাস অনেক লেংদি হবে এবং অনেকগুলো বিষয় আপনারা আগে থেকে পড়বেন। ওকে, নেক্সট আসি আমরা 3 নম্বর অঙ্ক করব। আচ্ছা, এখন আসি আমরা, যেহেতু এগুলো রিটেনের অঙ্ক করতেছি, এত বিস্তারিত সবগুলা এক্স এর মান বাইর করে দেওয়ার সময় নাই। আমি প্রশ্ন মতে লাইনটা পর্যন্ত বুঝাই দিব, আপনারা দ্রুত রেসপন্স করবেন। ঠিক আছে, এগুলা কিন্তু রিটেনের প্রশ্ন। অনেকে বলে যে প্রিলি রিটেন দুটো একসাথে হবে কিনা। এখন বিসিএস এর রিটেনের সিলেবাসটা অনেক ভাস্ট এবং অনেকগুলো টপিক আলাদা আলাদা, মিল নাই প্রিলির সাথে, কিন্তু প্রিলির সাথে মিল করে যেটা আছে সেটা কিন্তু আমরা করা দিতেছি। ঠিক আছে, আচ্ছা সরি 3 নম্বরটা। তাহলে 3 নম্বরটা বলতেছে কি, যে যুদ্ধ তহবিলে 12 জন লোক চাঁদা দিল, 12 জন, 10 জনের প্রত্যেকে 80 টাকা করে দিল, আর 12 জনের প্রত্যেকে গড়ে যে চাঁদা দিল অবশ্য 2 জন একত্রে একজনের তাহা অপেক্ষা 80 টাকা এবং অন্যজন 120 টাকা বেশি দিল। তাহলে এখানে আমাদের গড় চাঁদাটা ধরতে হবে, কারণ গড়ের থেকে এই যে 80 টাকা বেশি আর একজন হচ্ছে 120 টাকা বেশি, তাই না? তাহলে দেখেন, ধরি 12 জনের গড় সমান সমান এক্স। তাহলে প্রশ্ন মতে প্রথম 10 জন দিছে 80 টাকা করে, এটা 10 জনের। তাহলে 11 নম্বর লোকটা দিছে এক্স প্লাস গড়ের থেকে কত টাকা বেশি, 80 টাকা বেশি, আর 12 নম্বর লোকটা দিছে গড়ের থেকে 120 টাকা বেশি। এইগুলো যোগ করলে যেটা আসবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে টোটাল খরচ, টোটাল টাকা। টোটাল টাকা হচ্ছে কি, 12 জন যদি এক্স টাকা করে গড়ে দেয় তাহলে টোটাল হবে কত? টোটাল হবে 12x। বাকিটা ক্যালকুলেশন আপনারা করে নেবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রশ্নটার ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। উত্তর কি চাইছে, শেষের 2 জনের চাঁদার পরিমাণ নির্ণয় করুন। ঠিক আছে, এখানে এক্স এর মান বের হবে 100। এক্স এর মান যখন 100 বের হবে তাহলে এটার মান হবে 180 আর এটার মান হবে 100 120 মিলে হচ্ছে 220। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 180 আর 220। বাকি মাঝখানে ক্যালকুলেশনটা আপনারা করে নেবেন। 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বর অঙ্কটা বলতেছে যে কোন হোস্টেলে, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। 4 নম্বর অঙ্কটা দিয়ে লজিক ক্লিয়ার হবে অনেক সুন্দর। এই সমীকরণের লজিকগুলো আপনাদেরকে যে কোনো জটিল গড়ের অঙ্ক, মানে গড়ের জটিল অঙ্কে আপনাদের হেল্প করবে লজিক ডেভেলপে বা সমীকরণ সাজাইতে। কোনো হোস্টেলে 35 জন ছাত্র আছে। টোটাল ছাত্র কতজন? 35 জন আগে থেকে আছে। 7 জন ছাত্র ভর্তির পরে, মানে মেসের বর্ডার সংখ্যা বেড়ে গেল, মেসের ব্যয় 42 টাকা বেড়ে গেল। তাহলে মেসের যে মোট ব্যয় এটা তো বাড়বে, তাই না? কিন্তু গড় ব্যয় 1 টাকা করে হ্রাস পেল, কিন্তু গড় ব্যয়টা কমে গেল। কারণ আপনারা দেখেন মেসের মানে মেম্বার বেশি হলে তখন কিন্তু মিল চার্জ কমে যায়। কারণ কি? কারণ হচ্ছে যে তখন অল্প খাবারেই অনেকজন খাইতে পারে। ঠিক আছে, বেশি বেশি খরচ করলে পড়তা পড়ে। তো যাই হোক, গড় ব্যয় 1 টাকা কমে গেল। এবং একটা এই কমার বিষয়টা একটু আগে বললাম যে টোটালটা সবসময় বাড়ে, গড়টা কমতেও পারে বাড়তেও পারে, এটা নির্ভর করে যারা নতুন আসে তারা বেশি নিয়ে আসে নাকি কম নিয়ে আসে তার উপর। উত্তর কি দিচ্ছে, ম্যাচের প্রকৃত ব্যয় কত টাকা ছিল। এই যে প্রকৃত ব্যয় ছিল, এটা কি শুরুর ব্যয়টা ধরবো আমরা না শেষের ব্যয়টা ধরবো, এটা নির্ভর করবে প্রশ্নটা কিভাবে বলতেছে।
ঠিক আছে। এখানে বলছে ছিল, ছিল মানে কি আগেরটা। তাহলে আমরা ধরি এই 35 জন যখন ছিল, 35 জনের গড় হচ্ছে এক্স টাকা, তাহলে 35 জনের মোট 35x, তাহলে 35 জনের সাথে যখন 7 জন আসলো, 42 জনের গড় সমান x মাইনাস 1। কেন x মাইনাস 1? যে কোনো সময় গড় বৃদ্ধি পেলে বা হ্রাস পেলে তার আগেরটা ধরতে হয়, ঠিক আছে। তাহলে অতএব 42 জনের মোট, এই যে আমরা এগুলো লিখতেছি না, এতগুলো লেখার দরকার হয় না, ঠিক আছে, ডাইরেক্ট প্রশ্ন মতো লাইন লেখা যায়। এটা নির্ভর করে আপনার উত্তরপত্রের খাতার জায়গার উপর। দেখেন এই যে এরা হচ্ছে 42 জন যখন আসলো তখন মোট বাজার, আর এরা হচ্ছে 35 জনের মোট বাজার। তাহলে নতুন টোটাল খরচ থেকে আগের টোটাল খরচ বাদ দিলে যেই টাকাটা থাকে সেই টাকাটাই হচ্ছে 42 টাকা। কারণ কি? কারণ মনে করেন আগে 1000 টাকা করে প্রতিদিন বাজার হইতো, এখন নতুন বর্ডার আসার কারণে 42 টাকা ব্যয় বেড়ে গেল, মানে 1042 টাকা বাজার হচ্ছে। তাহলে এই নতুন টোটাল ব্যয় আর আগের টোটাল ব্যয়ের ডিফারেন্সই হচ্ছে 42, ঠিক আছে। ওকে, বাকিটা আপনারা করে নেবেন। এখানে এক্স এর মান বাইর হবে 12, তাহলে উত্তর হবে কত? উত্তর হবে এই যে 35 জনের যে মোট ব্যয় ছিল এইটা হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে 35 গুণন 12, 5 12 60 শূন্য হাতে করে 6, 3 12 36 আর 6 42, 420 টাকা হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ওকে। 6 নম্বর অঙ্ক দেখেন। 6 নম্বর অঙ্ক বলছে যে, ও 5 নম্বর একটা অঙ্ক আছে, ওটা হুবহু 4 নম্বরের সাথে মিল আছে, এটা আপনারা ট্রাই করবেন। 6 নম্বরটা কি বলতেছে দেখেন। 6 নম্বরটা বলছে যে, আচ্ছা এই 4 নম্বর প্রশ্নটা সবাই ক্লিয়ার? এখানে সমীকরণের লজিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগবে। 6 নম্বর প্রশ্ন বলছে যে 9 জন ব্যক্তি কোনো দোকানে খাবার খেতে গেল, তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের চেয়ে 8 টাকা বেশি খরচ করলো। x-1 ক্লিয়ার না? এই যে শিপন দাস, x-1 যে ক্লিয়ার না, আপনি প্রশ্নটা মিলাই পড়েন নাই। প্রশ্নতে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল যে কিন্তু গড় ব্যয় 1 টাকা হ্রাস পেল। তার মানে কি আগের যে গড় ছিল ওই গড় থেকে নতুন গড়টা 1 টাকা কম, এই জন্য আগের গড় আমরা ধরছি x, তাহলে নতুন গড়টা x-1 হবে। তাহলে তো প্রশ্নের সাথে মিলাইলে অটোমেটিক্যালি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে এইবার আবার হচ্ছে কি যে গড়ের থেকে 8 টাকা বেশি খরচ করলো, কে খরচ করলো? নবম ব্যক্তি। তাহলে তারা মোট কত খরচ করলো? শারমিন সুলতানাও বলছেন x-1 ক্লিয়ার না। আপনারা একটু প্রশ্নের সাথে ভাষার রিলেশনটা তৈরি করেন। প্রশ্নেই বলা ছিল গড় ব্যয় 1 টাকা হ্রাস পেল, হ্রাস পেল মানে তো কমে গেল, তাই না? আচ্ছা মামা আগের প্রশ্নটা দেখান তো। হ্যাঁ, 4 নম্বর। হ্যাঁ, যারা বুঝেন না তারা দেখেন 4 নম্বরটা আবার দেখেন। 4 নম্বরে দেখেন 35 জনের গড় এক্স আর 35 জনের মোট হচ্ছে 35 মাইনাস এক্স। এখন এই যে 7 জন যখন নতুন আসলো তখন হয়ে গেল 42 জন। এই 42 জনের গড় কি হবে? এখন এই গড়টা প্রশ্নে দেওয়া আছে যে কিন্তু গড় ব্যয় 1 টাকা হ্রাস পেল। স্ক্রিনে এবার প্রশ্নটা পড়েন, এত সুন্দর করে স্ক্রিনে প্রশ্ন দেখাই দিতেছি, তারপরে বুঝতেছেন না যে গড় ব্যয় 1 টাকা হ্রাস পেয়েছে, এই জন্য আগের ব্যয় যা গড় ছিল সেই গড়ে 1 টাকা হ্রাস। তাহলে টোটাল কত হয়ে গেছে? টোটাল এটা হয়ে গেছে। তাহলে এই টোটাল আর এই টোটালের ডিফারেন্স হচ্ছে 42। এই কথাটা এখন যেভাবে বললাম আগেও বলছি, কিন্তু আপনারা হয়তো একটু সময় কম পাইছেন ভাবার। আচ্ছা, সমস্যা নাই। 6 নম্বর প্রশ্ন আসি। স্যার ক্লিয়ার, সবাই বলছেন ক্লিয়ার। এবার তাহলে 6 নম্বর প্রশ্ন আসি যে এই যে লাইভ ক্লাস করলে এই সুবিধাটা পাবেন, কোনো কিছু না বুঝলে আপনারা যখন স্ক্রিনে বলবেন আমরা আবার এটা রিকল করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু পরে রেকর্ড ক্লাস দেখলে তো এই সুবিধাগুলো পাবেন না, আর আমাদের উপায়ও নাই তেমন এত বেশি সাপোর্ট দেওয়ার। 6 নম্বর বলছে যে 9 জন ব্যক্তি কোনো দোকানে খাবার খেতে গেল, তাদের মধ্যে 8 জন প্রত্যেকে 12 টাকা করে খরচ করলো এবং নবম ব্যক্তি গড় খরচের থেকে 8 টাকা বেশি। এই যে নবম ব্যক্তি গড় খরচের থেকে 8 টাকা বেশি, এই গড় মানে হচ্ছে তাদের গোটাল টিমের গড়, ঠিক আছে না? তাহলে আমরা এখানে এই গড়ের থেকে বেশি কম বললে গড়টাকে এক্স ধরবো আর ওইটার সাথে বেশি বা কমটা যোগ বা বিয়োগ করে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরি 9 জনের গড় খরচ সমান সমান এক্স।
তাহলে 9 জনের মোট খরচ কত হবে? মোট খরচ হবে 9x। তাহলে প্রশ্ন মতে 8 জন প্রত্যেকে কত টাকা করে খরচ করছে? 12 টাকা করে খরচ করছে, প্রশ্নেই বলা আছে। আর নবম ব্যক্তি খরচ করছে, তাদের গড় খরচ যে x টাকা, এর থেকে 8 টাকা বেশি। এইটা তাহলে 8 জনের মোট খরচ প্লাস নবম ব্যক্তির খরচ ইকুয়াল টু 9 জনের মোট খরচ। এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নের সাথে হুবহু মিল ছিল। 3 নম্বরটা থেকে ওইটা ইজি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আসি 4 নম্বর প্রশ্ন ক্লিয়ার? সরি 4 নম্বর বলছে, এটা তো হচ্ছে 6 নম্বর। হ্যাঁ 6 নম্বর, আশা করি 6 নম্বর ক্লিয়ার। 6 নম্বরের অ্যান্সার হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 117 টাকা। হুম 7 নম্বরটা ইজি প্রশ্ন ছিল, ওটা স্কিপ করলাম। 8 নম্বরটা আসি, যেহেতু মাসের একটা হিসাব আছে। 8 নম্বরটা একটু দেখা দিই। 8 নম্বরটা দেখেন, পিতাও তার 4 সন্তানের বয়সের গড় 22 বছর 5 মাস। পিতাও 4 সন্তান মানে হচ্ছে 5 জন, 22 বছর 5 মাস। মাতা ও তার ওই 4 সন্তানের বয়স হচ্ছে 21 বছর 2 মাস। পিতার বয়স 45 বছর হলে মাতার বয়স কত? তাহলে এখানে তো জাস্ট মাস গেড়ের হিসাবটা ওই আগের অঙ্কে দেখাই দিলাম যে বছর আর মাস কিভাবে গুণ করতে হয়, এটা বুঝলেই তো হয়ে গেল। এখন আসি আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই, এখানে ক্লিয়ার হয়ে যাবে। পিতা ও 4 সন্তান, দেখেন রিটেন প্রশ্ন, কিন্তু আমি একটু শর্টে করে দিতেছি, জাস্ট বাংলা কথাগুলো আপনাদের মতো করে লিখে নেবেন। ঠিক আছে, পিতা ও 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 22 বছর 5 মাস। তাহলে এই 22 বছর 5 মাস এটার সাথে গুণ হবে কত? 5 জন। কেন? কারণ পিতার 4 সন্তান। আর মাইনাস এখান থেকে মাতা, এখান থেকে 5 জন গুণ হবে, 5 জন গুণ হবে, কিন্তু এখানে এই 5 জনের মধ্যে আছে পিতা প্লাস 4 পুত্র, আর এখানেও 5 আছে, কিন্তু এখানে হচ্ছে মাতা প্লাস 4 পুত্র। এই 4 পুত্র আর এই 4 পুত্র কিন্তু একই মানুষ। তাহলে এই পরে হচ্ছে 21 বছর 2 মাস। আচ্ছা, এখন এই 5 দিয়ে যদি গুণ করি, 5 22 110 বছর, আর এখানে 5 5 25 মাস। 25 মাস মানে খেয়াল করেন 110 বছর 25 মাস মানে 25 থেকে 24 মাস নিয়ে আসতে হবে। তাহলে 24 মাসে 2 বছর, এই 110 বছর 2 মাস মানে 112 বছর 1 মাস। এটা হচ্ছে গুণ করে 5 দিয়ে বছরকে গুণ করতে হবে, 5 দিয়ে মাসকেও গুণ করতে হবে। আবার মাস থেকে বছরের সমান করে মাসগুলা কেটে নিয়ে এই পাশে দিতে হবে। একইভাবে এখানে আসে 5 21 105 বছর, 5 দুগুণা 10 মাস। যেহেতু এটা 1 বছরে হয় নাই, তাহলে এইটাই থেকে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আসি, তাহলে 105 বছর 10 মাস আর 112 বছর 10 মাস যদি আমরা বিয়োগ করি, একটা সমীকরণ নাম দিতে পারি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই 4 পুত্র কাটা যাবে, পিতা মাইনাস মাতা ইকুয়াল টু কত? এই বিয়োগ করলে হচ্ছে 112 থেকে, এখানে 1 মাস আছে না, খেয়াল করেন 112 বছর 1 মাস আর 105 বছর 10 মাস। যেহেতু এখানে 1 মাস থেকে 10 মাস বাদ দিয়ে দেওয়া যায় না, এই জন্য 112 থেকে একটা বছর ধার নিয়ে এখানে বানাই ফেলবো আমরা 1 মাসকে 13 মাস, আর এইটা হয়ে যাবে 111 বছর। তাহলে এখন দেখেন এখানে 3 মাস আর এইখানে হচ্ছে 6 বছর, তাহলে 6 বছর 3 মাস। তার মানে আমরা বুঝলাম যে পিতা এবং মাতার বয়সের পার্থক্য হচ্ছে 6 বছর 3 মাস। উত্তর কি চাইছে? উত্তর হচ্ছে যে পিতার বয়স 45 বছর হলে মাতার বয়স কত? তাহলে পিতার বয়স 45, তাহলে মাতার বয়স হবে, এটা পার্থক্যটা বিয়োগ করে দিব, হয়ে যাবে। তাহলে মাতা সমান সমান 45 মাইনাস 6 বছর 3 মাস। তাহলে 45 থেকে 6 বছর গেলে 39 বছর, কিন্তু 3 বছর বাদ দিলে বিষয়টা হচ্ছে এরকম, 45 বছর 0 মাস আর নিচে হচ্ছে 6 বছর 3 মাস। 0 থেকে তো 3 বাদ দেওয়া যায় না, এই জন্য 45 থেকে একটা বছর ধার নিয়ে এইখানে হয়ে যাবে 12 মাস, তখন এইখানে হয়ে যাবে 44 বছর। তাহলে বিয়োগ করলে এটা হচ্ছে 9 মাস, আর এখানে 44 থেকে 6 বাদ দিলে হচ্ছে 38 বছর। তাহলে 38 বছর 9 মাস হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যারা বয়সের এই বছর আর মাস বুঝতেছেন না,
তারা ক্লাস 5-এর বই বার করে দেখতে পারেন, অথবা নিজের বয়স নিজে বার করার যে সিস্টেমটা আছে ইউটিউবে সার্চ দিলে পাবেন, ওইটা একটু ট্রাই করেন। ক্লাসের বাইরে অন্য যে কোনো কথা থাকলে কমেন্টে এই সময় করবেন না, ইনবক্সে নক করবেন, অথবা পেজে বলবেন, অথবা অন্য পোস্টে দিবেন। ক্লাসের সময় মনোযোগ নষ্ট করার জন্য অযথা অপ্রয়োজনীয় কোনো কমেন্ট করার দরকার নাই। আজকের ক্লাসের লাস্ট ওয়ান অঙ্ক 11 নম্বর, 9-10 কাছাকাছি। মাসের বিষয়টা কি সবাই ক্লিয়ার? মাস বছর অনেক সুন্দর করে বোঝাই দিলাম। কিন্তু আসি 11 নম্বর রিটেন অঙ্কটা দেখেন। এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষায় হুবহু রিপিট আসে, মানে এইটা আসে অথবা এইটার মতো করে আসে। বলছে ক ক্ষয়ের গড়ায় 505 টাকা। আহমেদ আকাশ স্যার আরেকবার রিপিট করেন প্লিজ। আরেকবার রিপিট করার মতো এনার্জি নাই। আসলে সমস্যাটা কি, আপনার রিপিট করতে যায় যে কথাগুলো বলার আগে তার থেকে ভালো করে প্রথমবার বলছি। আপনার রিপিট নিজে থেকে করার জন্য, মুভিতে যখন গান হয় তখন কি যে গায়ে তাকে বলেন কি আরেকবার বল ভাই, আরেকবার বল, নাকি আপনাকে ওকে টানে নিয়ে যায় আবার দেখেন? তো এই ভিডিও ক্লাস তো এটাই সুবিধা, আপনি আমাকে টানে নিয়ে যায় আমার আগের কথাগুলো শুনবেন, তাহলে তো রিপিট হয়ে গেল। আচ্ছা এখানে তো জাস্ট সাথে মানে কি এতগুলো কথা যে বললাম, মনে হচ্ছে অনেকগুলো কথা, অনেকগুলো মাথা গরম করা, কিন্তু আসলে এগুলো কিছু না। তো এটা টার্নিং পয়েন্টটা হচ্ছে যে এই 5 দিয়ে 22 আর মাস 5 মাসকে বছর আর মাস কিভাবে গুণ করা যায়। তাহলে এই অঙ্ক একটু আগে একটা করাই দিয়েছিলাম, ওইখানেও ভালো করে বোঝাই দিছি। তারপরে এখানে আবার রিপিট করে 3টা পার্টে ভেঙে ভেঙে বোঝাই দিলাম। আর কত রিপিট করব? মানে এখানে তো এই অঙ্কটা করলাম মানে যে হুবহু এই অঙ্কটা আবার রিপিট করতে হবে এরকম না, কারণ এখানেও গুণের যে কাহিনীটা, এখানেও একই কাহিনী, এখানেও বোঝাইছি, এখানেও বোঝাইছি, তাহলে একই কথা 2বার বোঝাইছি। আবার শেষে বিয়োগ করার সময় আবার বোঝাইলাম, আবার ভেঙে ভেঙে দেখাই দিলাম যে শূন্য মাসটাকে কিভাবে 1 বছর নিলাম। তো আর তো নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, নতুন কিছু শেখান। জি, নতুন কিছু শেখাইতে হবে। আমাকে নতুন কিছু শেখাইতে দেন, আর দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, কারণ অনেক অঙ্ক আছে না। তাহলে 11 নম্বর হচ্ছে ক ক্ষয়ের গড়ায় 505 টাকা, খ গয়ের গড়ায় 535 টাকা এবং ক গয়ের গড়ায় 520 টাকা। ক খ গয়ের প্রত্যেকের আয় কত টাকা? এই অঙ্কটা ওই যে XYZ নামে 3টা ডিজিট ধরে আমরা একটা অঙ্ক করলাম না, প্রথম 2টা, প্রথমটা শেষটা, শেষের 2টা, এই জিনিসটা এখানে জাস্ট ক খ দিয়ে দিছে এবং টাকার পরিমাণটা একটু বড় করে দিছে, আর বাড়ি করার সময় সবার ইন্ডিভিজুয়ালটা বাড়ি করতে বলছে। তো আমরা এটা তো বিস্তারিত করতে পারি, কিন্তু এতগুলো গল্প লিখতে গেলে তো একটা অঙ্ক করতে 10 মিনিট লাগবে। তা আমরা একটা ফুল ক্লাসে কতগুলো অঙ্ক করলাম আপনারা খেয়াল করছেন? তো এতগুলো অঙ্ক করতে গেলে কি করতে হবে? কথা শর্ট করতে হবে। ক খ এর গড়ায় 505, তার মানে ক প্লাস খ সমান সমান 505। এই যে 505 গুণন 2 না দিয়ে আমি ডাইরেক্ট 1010 লিখি, এখানে অনেকে জিজ্ঞাসা করেন 1010 কোথায়? কেন ভাই, আপনারা কি প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্তেছেন না? আমরা কি এরকম করতেছি যে স্ক্রিনে না দেখায় বলতেছি এবং বলেও দিতেছি যে 505-এর ডাবল 1010। এখন এই ডাবলটা গুণ করে দেখাইতে হবে। এটা করতে যে তো সময় নষ্ট হচ্ছে, ওটা নতুন আরেকটা অঙ্ক করা যাবে ওই সময়টা, এটা মাথায় রাখতে হবে। খ গয়ের গড়ায় 535 টাকা। তাহলে এই যে লিখতেছি, লিখতে লিখতে তো আমি বলতেছি 535-এর ডাবল 1070। প্রশ্নে 535 আছে, এখানে 1070 কেন আসলো? তো গুণ এখন করে দেখাই দিই। আমার মেয়ে 5 বছর বয়স, সে গুণ শিখতেছে, ওই গুণ। ক গয়ের গড়ায় 520 টাকা, ক গয়ের গড়ায় 520 টাকা, তাহলে 520-এর ডাবল হচ্ছে 1040। হ্যাঁ, তো এখানে আসি যে এটা যখন আমরা যোগ করব তখন এইখানে একটা ক মিলে 2টা ক, 2টা ক, এইগুলা সবগুলো বারবার 2 না লিখে আমরা 2 কমন নিলাম। এইটাতে অনেকের সমস্যা হয়েছিল প্রথমবারে। না, একটু কথাগুলোর সাথে সমন্বয় করতে হবে। আপনি অন্যদিকে মনোযোগ দিতেছেন, হুট করে যখন এখানে আসে শুনতেছেন তখন কিন্তু মনে হচ্ছে এগুলো কোথা থেকে আসবে, কিন্তু আমরা তো ধারাবাহিকভাবে সমস্যাগুলো আইডেন্টিফাই করে দিতেছি, তাই না? 40 আর 10 50, 120 আর 3000, 3120।
ঠিক আছে? তাহলে এই দুইটা যখন ওই পাশে যে ভাগ করবে তখন 312কে বানাই দিবে 156, মানে 1560। তার মানে এই ক খ গ এর ভ্যালু হচ্ছে 1560। এখন একটা কথা বলছিলাম কি, যে যদি আলাদা আলাদা করে মান বাড়ি করতে চাই, বিশেষ করে রিটেনের প্রশ্ন আসে, তখন কি করতে হবে? তখন আমি যদি ক এর টাকা বাড়ি করতে চাই, তাহলে দেখেন খ গ বাদ দিতে হবে। তার মানে এই যে ক প্লাস খ প্লাস গ এর 1560 থেকে আমি যদি খ প্লাস গ এর 1070 বাদ দিয়ে দিই, তাহলে আসবে এখানে 490। এইটা হচ্ছে ক। একইভাবে আমি যদি খ বাড়ি করতে চাই, তাহলে এই যে 1560 তিনজন আছে, এইখান থেকে আমাকে খ বাড়ি করার জন্য ক আর গ এইটা বাদ দিতে হবে, 1040 বাদ দিতে হবে। 1040 বাদ দিলে থাকবে 520। আর যদি আমি গ বাড়ি করতে চাই, তাহলেও 1560 থেকে বাদ দিতে হবে, কি বাদ দিতে হবে? গ বাড়ি করতে গেলে ক খ বাদ দিতে হবে 1010, তাহলে হচ্ছে 550। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, 520, 550 আর 490। তো এগুলো তো আলোচনা রিপিট হয়েছে, তাই না? আচ্ছা, ওকে। বাবু বলছেন স্যার 31 নম্বর ম্যাথটা আমি পারি না, একটু দেখবেন। 31 নম্বর, আচ্ছা আপনাদের এই গড়ের অধ্যায় কথা সমস্যা থাকলে বলেন তো, আমি এটা করে দিই। আর আপনাদের পরীক্ষা নিব ডাইরেক্ট, শতকরা ক্লাসের আগে একটা পরীক্ষা নিয়ে সরাসরি করে নেব। বাবা 31 নম্বর অঙ্ক যে পারেন নাই, সে মৌলিক সংখ্যা বাড়ি করতে পারেন নাই। নিউ টপিক এখন স্টার্ট করবো না, নিউ টপিক আগামী ক্লাসে স্টার্ট করবো। একেবারে ফুল এনার্জি নিয়ে আগামী 2 সপ্তাহ ক্লাস করবেন। শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষে, এই 3টা টপিকে পাটিগণিতের সব থেকে গুরুত্বপূর্ণ, এবং যে কোনো পরীক্ষা এখান থেকে কমন পাবেনি। এবং আমরা সব থেকে ভালো ক্লাস নিব, মানে একেবারে ওপেনলি বলতেছি, সব থেকে ভালো ক্লাস হবে, যাতে আপনারা একেবারে ওটা প্রিলি রিটেন মুখে মুখে করার টেকনিক এবং মানে আলোচনার একটা ধারাবাহিকতা এবং প্রত্যেকটা নিয়মে, আপনারা বেসিক ম্যাথের 6ষ্ঠ সংস্করণ যারা দেখছেন তারা দেখবেন যে আমাদের এই টপিকগুলো কত ভালো করে লেখা আছে। তাহলে ওগুলো যখন ক্লাস করে দেখাই দিব, তাহলে আপনার তো মাথায় খেলবে যে শতকরা জিনিসটা, পার্সেন্টেজের যত অঙ্ক আছে কিভাবে মুখে মুখে মানে চোখে ভাসে আসে চিত্র, সে বিষয়গুলো দেখাই দিব। তো আপনারা ফুল এনার্জি নিয়ে আগামী ক্লাসে হাজির হবেন ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।